এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। স্যার স্যার। আদিল ফিরল না, তবে দাঁড়ালো। রোজা উপরে তাকিয়ে ভ্যাবাচাকা খেল। একটা উদম চড়া পিঠ তার দিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, স্যার, আমি বাসায় ফিরতে যাচ্ছি, আমাকে যেতে দিন। আদিল জবাব দিল না, সরে এলো। রোজা নিচ থেকে কয়েকবার ডাকলো। সিঁড়ি ধরে উপরে উঠতে চাইতেই দেখলো স্বতঃস্ফূর্ত এক পুতুল ছুটে আসছে ঝড়ের গতিতে। পারছে না হাওয়ার ব্যাগে রোজার কোলে ঝাঁপাতে। স্নো হোয়াইট। রোজার এবার সত্যি সত্যি কান্না পেল। এই পুতুলের জন্যই তো তার এত মুসিবত কপালে। কেন এই পুতুলকে ওই বদমাইশ লোকটার মেয়ে হতে হলো? কেন? হৃদয় ছুটে সে জোরে ধরে রোজার পাতলা কোমর। আবার পর মুহূর্তে কেমন ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ভীষণভাবে রেগে যাওয়ার ভান ধরে। বাচ্চা বাচ্চা মুখের দু গাল ফুলিয়ে দু হাত কোমরে রেখে বড় বড় চোখে চেয়ে প্রশ্ন করে, তুমি দেরি করছো কেন? আজ তোমার আরো দ্রুত আসার কথা না? বলো, তাকিয়ে আছো কেমন? কি ভাবছো? মিষ্টি করে তাকিয়ে থাকলে আমি গলে যাব? প্রশ্ন করব না? তাহলে তুমি ভুল স্নো হোয়াইট, আমি ভীষণ রেগেছি। রোজা জবাব দেয় না। নীরবে কিছুক্ষণ দেখে মিষ্টি মুখটা। যখন সে ওর ন্যানি হয়ে আসে, এইটুকুন একটা বাচ্চা ছিল মেয়েটা। ওর বয়স কতই বা ছিল তখন? একটুখানি একটা পুতুল। ধরতে গেলে সে ওই বাচ্চাটা পেলেছে এতগুলো বছর। কতটা আদরে রেখেছে তা শুধু সেই জানে। হৃদয়ের কতটা জুড়ে ওর অস্তিত্ব তা শুধু খোদা জানেন। রোজার ভেতরটা হাহাকার করে ওঠে। সে হঠাৎ হৃদিকে বুকের মধ্য টেনে নিয়ে কোলে তুলে নেয়। হেঁটে গিয়ে বসে লিভিং রুমের নরম সোফাটার এক কোণে। ওকে বুকে জড়িয়ে রোজা চুপ রয়। একটু পর পর শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় আপন মনে। রীতি বোধ হয় বুঝতে পারে তার স্নো হোয়াইটের মন ভালো নেই। অমনি কেমন বিড়াল ছানার মতো চুপটি মেরে বুকে পড়ে রইল। দু হাত বাড়িয়ে রোজার গলাও জড়িয়ে ধরল। মাথাটা কাঁধে রেখে চোখ বুজে থাকলো অনেকটা সময়। আরেক টুটুর শব্দ অব্দি করলো না। পিনপতন নীরবতায় চারপাশটা জুড়ে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম, হাতে গরম দুধের গ্লাস। তিনি অদূর থেকে নরম দৃষ্টিতে দেখছেন। ঠোঁটে মৃদু হাস্যের উপস্থিতি। মৃদু শব্দতে আর চোখে তাকালেন দরজার দিকে। শান্ত আইলেন স্বপন সহ ক্লান্ত দাঁড়িয়ে আছে ওখানটায়। ওরাও আড়ে আড়ে দেখছে। দেখবে না? সুন্দর দৃশ্য যে, মন ভালো করার মতো, বুকে প্রশান্তির ঝড় বইয়ে দেওয়ার মতো। মরিয়ম বেগম দৃষ্টি ফিরিয়ে নেবেন ওর সময় দেখলেন শান্ত হঠাৎ করে পকেট হাতড়ে দ্রুত নিজের স্মার্টফোন বের করছে। চটপট একটা ছবি তুলল রোজা আর হৃদির এই মিষ্টি মুহূর্তটুকুর। এরপর ফোনে কী সব যেন করছে, মেটিমেটি হাসছে কেমন। ব্যাস, ওতে আরও পাকাপোক্ত হয় ভদ্র মহিলার ভাবনাটা। তিনি মির্জাবাড়ির কাজের লোক তো আজ অনেকগুলো বছর। অল্প স্বল্প হলেও অন্যদের তুলনায় ভালো জানেন যতটুকু জানেন। আদিল মির্জার কাছের লোক শান্ত আর অ্যালেন। ওরা আদিল মির্জার ছায়া, আদিল মির্জার অস্তিত্ব। ওই ছায়ারা যখন এতটা আগ্রহ, সচেতন, কৌতূহল কারো প্রতি, তখন ঘাবলা তো একটা আছেই। সচেতন হলেন মরিয়ম বেগম নিজেও। আরো নিবিড়ভাবে দেখলেন রোজাকে। রোজা তখন হৃদির দু গাল ধরে মুখটা নিজের মুখের সামনে এনে কপালে চুম বসেছে। তখনকার পাকা পাকা কথার উত্তরে বলে, খুব বড় হয়ে গেছো। হুম হুম। আম সেভেন। ও, বড় তবে কেমন বড় আর কতটুকু? এত বড় আর আর রোজা চাপা স্বরে হেসে ওঠে। হৃদির নাক টেনে ইশারা করে মরিয়ম বেগমের দিকে। মরিয়ম বেগম দুধের গ্লাস সহ এগিয়ে এলেন। রোজা গ্লাসটা নিয়ে ধীরে সুস্থে মিষ্টি মিষ্টি কথা বলে হৃদিকে খাওয়াতে ব্যস্ত হয়। মেয়েটা দুধ খেতেই চায় না। কেন? আশ্চর্য, তাদের রাজু তো ছোটবেলা থেকে দুধ খেতে উল্টো উতলা হয়ে থাকতো। এখনো প্রত্যেক দিন নিপা বেগম রোজ 1 গ্লাস করে দেন। ছেলেটা আরো উতলা থাকে, নিজের সেধে আসে মাঝে মধ্যে মিস গালে। এই বাচ্চাটা এমন দুধ বিদ্বেষী হলো কেন? দুধ ভালো লাগবে না কেন? মজার তো, সুগার দেয়া সামান্য। কেন ভালো লাগে না সোনা? হৃদে ঠোঁট ভেঙে আওড়ায়, ভালো লাগে না।
মরিয়ম বেগম আর চোখে তাকালেন দুয়ারের দিকে। দুটো দুয়ারের বডিগার্ড ব্যতীত সব বাগানে চলে গেছে। এতে তিনি আশ্বস্ত হলেন। কণ্ঠ নামিয়ে হঠাৎ করেই বলে বসলেন, স্যার দুধ পছন্দ করেন না, শুনেছি বাচ্চা থাকতেও তিনি এমন ছিলেন। রোজা মুহূর্তে চুপসে গেল, তাকালো হৃদির মুখের দিকে। চোখের মনির রং ধূসর, ভাসা ভাসা চোখ, চোখা নাক, পাতলা ঠোঁট পরিষ্কারভাবে বোঝাই আদিল মির্জার ফটোকপি। শুধু চেহারায় না, পছন্দ অপছন্দেও এই মেয়ে বাবার পদচারণ অনুসরণ করছে। স্নো স্নো হোয়াইট। রোজার ভাবনারা ফানুস হয়ে উড়ে যায়। চমকে তাকায় কুলের মধ্যে মিশে থাকা মিষ্টি মুখটির দিকে। আওরাই সোনা। হৃদয় আরেকবার ভালোভাবে দেখলো রোজার পরনের শার্ট, প্যান্ট, এরপর রোজার সুন্দর মুখ। কিঞ্চিত কৌতূহল আগ্রহী কণ্ঠে প্রশ্ন করে, ইজন্ট দিস মাই ড্যাড শার্ট? am I wrong? রোজা লজ্জায় দিশেহারা হলো। বাচ্চার চোখে চোখ মেলাতে পারল না। ইস, কি বিচ্ছিরি একটা পরিস্থিতি। কোনো রকমে দাঁতে দাঁত পিষিয়ে জবাবে বলে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাই আপাতত পরেছি। হৃদয় মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে জানালো। It still smell like dad. রোজা চমকে ওঠে, শিউরে ওঠে। তার পুরো শরীর মেয়ে আসে, খামছে ধরে পেটের দিকে শার্ট। প্যারেশানিতে এত সব খেয়াল করেনিও, ভাবেনি কাপড় চোপড় নিয়ে আর তেমন। এখন হৃদির কথায় কেমন নাকে এসে ভাসছে কোলনের ঘ্রাণ। পুরুষালী কোলনের ঝাঝালো সুবাস এখনো কেমন আছে। শার্ট কি ধোয়া হয়নি? রোজা চমকে তাকালো মরিয়ম বেগমের দিকে। মরিয়ম বেগম তখন অসহায় চোখে চেয়ে আছেন হৃদির দিকে। অবুজ হৃদি ফুলের মতো হাসছে। রোজার ইচ্ছে করছিল তখনই এই কাপড় চোপড় শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলতে। কেন এই লোকের কাপড়ই হতে হলো? তাও আবার ওই লোকের নিজের ব্যবহার করা শার্ট প্যান্ট দিয়েছে। ছি, এত বড় লোক মানুষ নাকি উনি? নতুন কিছু কি মানুষের তো উঠানো থাকে। ব্যবহার করা দিয়েছে, তার উপর আবার সন্দেহ আছে ধোয়া কিনা। কোনো আক্কেল কি আছে? রোজার গা রীতিমতো কাটা দিয়ে উঠছে। শান্তর কথা শুনে ধ্রুব সমানে কাশছে। মাথার ভেতরটা মুহূর্তের জন্য পুরো ফাঁকা হয়ে আছে। বেচারা কাশতে কাশতে প্রায় পড়ে গেল বাগানের জমিনের ছাটা সবুজ ঘাসের বুকে। ও থুবড়ে পড়তে এই থুর আর তিতান ছুটে এসে মুখ চাটতে চাইলে বেচারা দ্রুত দু হাতে ওদের মুখ সরিয়ে দেয়। ওদের চোখ রাঙিয়ে কোনো রকমে অন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে ফেলল, হোয়াট? চর আর ইউ কিডিং মি? শান্ত নির্বিকার চোখে চেয়ে আছে, যেন দৃষ্টি দিয়ে বোঝালো, ডু ইউ থিঙ্ক এম আই? ধ্রুব ঢুক গিলল। ধরফর করছে ওর বুকের ভেতরটা। বড় বড় চোখে তাকালো অ্যালেনের দিকেও, যেন অ্যালেন থেকে শুনতে চাচ্ছে এসব মজার কথা। কিন্তু অ্যালেন আরও নির্বিকার, কোনো কৌতুকের স্পর্শ নেই। ধ্রুব নিজেকে শান্ত করে মাথাটা এগিয়ে নিয়ে কণ্ঠ নামিয়ে ভয়ে ভয়ে ফের জিজ্ঞেস করে, আসলে ওই পুচকে এক পিঁপড়ার মতো দেখতে মিস রুজার বস আমাদের বসকে চর মেরেছে, আদিল মির্জাকে। বলতে বলতে বেচারা অবিশ্বাসের শেষ সীমানায় পুনরায় পৌঁছালো। অ্যালেন নিযাত্রায় দীর্ঘশ্বাস ফেলল। ডান হাতে বুক টলিয়ে অস্থির ভঙ্গিতে বলল, জানিস না কি ভয় যে পেয়েছিলাম? এত ভয় আমি বসের বেল্টকেও পাই না। ধ্রুবের পাশে স্বপন ক্লান্ত। ওরা বারবার চোখের পলক ফেলছে। হাসচোটের সপ্তমী পৌঁছে, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। স্বপনের ভাবনা অন্যদিকে মন নাই। এ যাত্রায় প্রশ্ন করে, কেন এই ধরনের কাজ করলো? মানে বস কি করছে? শুধু শুধু তো আর মারেনি, তাই না? এত পাগল তো ওনাকে লাগে না, বেশ ভদ্র। শান্ত আর অ্যালেন চোখ চাওয়াচাই করলো। প্রত্যুত্তরে দুজনেই নিশ্চুপ হয়ে পড়লো। কোন মুখে বলবে ওসব? ওদের দুজনকে এমন চোখ দেখে আগ্রহ জন্মালো বাকিদের মধ্যে। আরো জোরালো ভাবে জিজ্ঞেস করে গেল। এক পর্যায়ে বাধ্য হয়ে জানালো অ্যালেন। এত আরো কিংকর্ত বিমূঢ় সবগুলো। ধ্রুব ফিস করে প্রশ্ন করলো, বস কি রেগে আছেন? শান্ত হেলান দিয়ে দাঁড়ালো গাছের সাথে। একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, রেগে শুদ্ধ বোম হয়ে আছে, পারছে না পুরো বাড়ি আগুন ধরিয়ে দিতে। আমি ভয়ে কাছে ঘেঁষি না। রোজাকে পেয়ে পুরো বাড়ি জুড়ে হৃদের প্রফুল্লতার চিহ্ন ভেসে বেড়াচ্ছে। উন্মাদনার শীর্ষেও কোনো কিছুতেই না নেই।
সেদিন একটু ঠান্ডা লেগেছিল বাচ্চাটার। টানা সপ্তাহ খানেক ওষুধ নির্দেশ আছে, ওষুধ খেতে চাইতো না ও। অন্যদিন অনেকবার করে বলে বলে খাওয়াতে হতো, অথচ আজ রোজা শুধুমাত্র মিষ্টি করে একবার বোঝাতে হয়েছে, অমনি খেয়ে নিয়েছে। আজ বড্ড বাধ্য, বড্ড মিষ্টি। ও রুম ভর্তি জন্মদিনের উপহার। গতকাল যারা এসেছিল বার্থডে পার্টিতে, সবাই দেশের মান্যগণ্য লোকজন, তাদের উপহারও তো তেমন। হৃদয় উচ্ছ্বাসের সাথে রোজাকে সাথে নিয়ে উপহার আনবক্স করতে বসেছে। ও তো আর বাচ্চা বাচ্চা হাতে পারছে না। মরিয়ম বেগম আর রোজাকে খুলে খুলে দেখাতে হচ্ছে। সর্বপ্রথম ও খুঁজে খুঁজে রোজার উপহারগুলোই খুলছে। প্রত্যেকটা বক্স খুলেই মুগ্ধ হচ্ছে, আলাদে গলে যাচ্ছে, ধরে পড়ে আবার দেখাচ্ছে কেমন। রোজার কি যে ভালো লাগছিল, ভাষায় ব্যক্ত করা যাবে না। সে মুগ্ধ চোখে পাখির মতো কিচিরমিচির করা মিষ্টি কণ্ঠ, মুখ নির্নিমেষ দেখল। রোজার উপহারগুলো খোলার পরে মেয়েটার আসল রূপ বেরোলো। আর কোনো উপহারে তেমন আগ্রহ নেই ওর। কেমন নির্বিকার চোখে এক দৃষ্টে তাকিয়ে হাত নাড়িয়ে বলছে, সরিয়ে ফেলো মরিয়ম নানি, এগুলো সরিয়ে ফেলো। রোজা অসহায় গলায় বলে, সোনা, তোমার কি উপহার পছন্দ হচ্ছে? মৃদি চোখজোড়া পিটপিটিয়ে চাইলো, কেমন ঠোঁট ভেঙে বলল, কিন্তু এসব তো আবার সবই আছে। রোজা জোরপূর্বক হাসে, নিজ মনে আওড়ায়, কি নেই তোমার বড় লোকের বেটি? হৃদয় অবশ্য বুঝলো তার নির্বিকার হাব ভাব, তার স্নো হোয়াইটের পছন্দ হচ্ছে না। অমনি নিজের মতো কেমন টেনে টুনে নিজের মধ্যে উচ্ছ্বাস জড় করলো। এরপরের উপহারগুলো আগ্রহ নিয়ে খোলার চেষ্টা করছে, নিজের উচ্ছ্বাস বোঝাতে শব্দ করছে। এতে আরো অসহায় হলো রোজা, তাকে থাকলো বাচ্চাটার দিকে। মরিয়ম বেগমও হেসে সমানে মাথা দুলাচ্ছেন। রোজা চট করে ওর গালে ঠোঁট ছুঁয়ে হেসে বিড়বিড় করে বলে, দুষ্টু একটা, অভিনয় করা শিখে গেছো? হৃদি দু গাল ভরে হাসলো, চোখে তারা ভাসিয়ে বলল, I can do anything for you. I love your smell, Snow White. রোজার ভেতরটা ফের উত্থাল পাতাল আনন্দের জোয়ারে ভেসে যায়। অন্যরকম সুখে চোখ ভিজে ওঠে। দু হাতে দিদিকে জড়িয়ে আওড়ায়, I love your everything, my princess. চোখ বুঝলো রোজা। নিজের ভেতরের অশান্তি কমে এলো। মনে হলো সে পারবে এই সমস্যা থেকে বেরোতে। তাকে শুধু ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে, একটু মাথা নোয়াতে হবে, কিছুটা বাধ্য হতে হবে। তাহলে সে ঝামেলা ছাড়া বেরোতে পারবে। হয়তোবা একটু কানেকশনও থাকবে বাচ্চাটাকে মাঝে মধ্যে দেখার। আর রোজা যে কখনো পারবে না ওকে পুরোপুরি ভুলতে। রোজা ফিসফিস করে আওড়ায় নিজ মনে, I also can't do anything for you, my child. I can bear anything. হৃদি মাথা তুলে তাকায়, জিজ্ঞেস করে, কি বললে? রোজা হাসে, বলে, আমি হৃদিকে ভালোবাসি। তাই? কতটা? বলো বলো বলো। রোজা ডিভান ছেড়ে উঠে দাঁড়ালো হৃদিকে কোলে নিয়ে। ওর কোমর ধরে ঘোরাতে মেয়েটা খিলখিল করে হেসে উঠল। ঘর ভরে এলো যেন ওই হাসির ধ্বনিতে। ওকে ঘোরাতে ঘোরাতে মিহি স্বরে গেয়ে উঠল রোজা, আমি তোমাকে ভালোবাসি, ওগো তোমাকে ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে। সন্ধ্যা হবে বলে সূর্যের আলোটার রক্ত লাল প্রায়। রোজা ছোট করে শ্বাস ফেলল, তাকালো ব্যস্ত হৃদির দিকে। ও খেলছে একটা চলন্ত বারবি দিয়ে, বেশ ব্যস্ত। ওর পাশে শাপলা বেগম আছেন, নজর রাখছেন। রোজা বেরিয়ে এলো রুম ছেড়ে। করিডোর ফাঁকা, নিচের ফ্লোরও। দুয়ারে শুধু আছে না দুজন গার্ড। শান্ত আইল্যান্ড সহ আদিল মির্জার কাছের কোনো বডিগার্ড নেই। রোজা ওদের কাউকে না দেখে মরিয়ম বেগমকে খোঁজ করলেন। বিকেলের দিকে ভদ্র মহিলাকে পাঠিয়েছিল বেরোনোর পারমিশন চাইতে। সে যে আবার অপমানিত হতে চায় না, আর যদি বেরোতে নিলে আবারও বাধা দেয়, অসম্মানের বিষয় না। এজন্যই আগে ভাগে পাঠিয়েছিল মরিয়ম বেগমকে। উনি কিছুই তো এসে জানালো না। রোজা আপাতত মরিয়ম বেগমকে খুঁজছে। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ফের মনে পড়লো গতকাল রাতের ঘটনা। মুহূর্তে মুখটা কালো হয়ে এলো, মেঘ জমলো হৃদয় রাঙ্গিনায়। দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে আসলো। মরিয়ম বেগমকে পাওয়া গেল রান্নাঘরে। রান্নাঘরে আরো দুজন আছেন। এই বাড়ির কাজের লোকদের কম বেশ সবাইকে চেনা রোজার। সপ্তাহে দিন গুনে গুনে ওদের কাজের দিন থাকে। রোজা ডাকলো মরিয়ম বেগমকে। মরিয়ম বেগম দ্রুত কদমে এগিয়ে এলেন, অসহায় হয়ে বললেন,
আমি গিয়েছিলাম, আমাকে কিছু বলেনি। রোজার রাগের মাত্রা বাড়ার পাশাপাশি অসহায় লাগছে। আজ সারাটা দিন সে উদাস হয়ে কাটিয়েছে, বহু কষ্টে কাটিয়েছে, একটু আশায় যে প্রতিদিনের মতো হয়তোবা রাতে তাকে যেতে দেওয়া হবে। তার হাতে ফোন নেই, পরিবারের কারোর সাথে কোনো কথা হয়নি তাই। ওরা বাসায় পৌঁছেছিল কিনা তাও ভালোভাবে জানে না। রিদি না থাকলে মনে হয় রোজা পাগল হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি থাকতো, না হয় আদিল মির্জা থাকতো। তখন তো শুধু চর মেরেছিল, এবারে সোজা একটা বুলেট বুকের ভেতরে ছুটত। যত সব গুণটা একটা। রোজা বিড়বিড় করে নিজেই এগুলো দুয়ারের দিকে নিজের ভাগ্য পরীক্ষা করছিল আর কি। অথচ দুয়ারে পাও ফেলতে পারেনি অমনি বাইরে থেকে লম্বা চড়া পালোয়ানের মতন দেখতে লোকটা গুরুগম্ভীর ভঙ্গিতে বলল, আপনার বেরোনোর পারমিশন নেই ম্যাডাম। রোজার এদের সাথে মুখ লাগালো না। তার ভীষণ রাগ লাগছে, ইচ্ছে করছে কিছু একটা করতে। বরাবরই ভীষণ মেজাজে মানুষ সে, অল্পতেই রাগ লাগে, মেজাজ খারাপ হয়। তার উপর নিজের উপর কেউ জোর ফোলাবে এটা জীবনে মানতে পারেনি, মাননি। নিজের বাবা মায়ে কত বাধ্য ছিল ওর, সেখানে এখন তার সাথে কি হচ্ছে। রোজা বাইরেটা দেখতে চাইলো, আশেপাশে কোথাও আদিল মির্জার হাতের কাছের একটা বডিগার্ডও দেখা পেল না। সব কোথায় গেল? রোজা ফিরে এলো মরিয়ম বেগমের কাছে, প্রশ্ন করলো, স্যার কি বাড়িতে নেই? মরিয়ম বেগম উপরের দিকে তাকালেন, মাথা দুলে বললেন, আছে উপরে। তার মানে বডিগার্ডগুলো সব উপরে। রোজা সিদ্ধান্ত নিল সে উপরে যাবে, যদি সামনে পেয়ে যায় ওদের মধ্যে কাউকে, ওদের দিয়ে না হয় কথাবার্তা বলাবে। রোজা সিঁড়ি ধরলো, প্যান্টের লেন্থের সাথে পাটা বারবার লেগে যাচ্ছে। যাবে না? ওই সন্ত্রাসের পা তো ইয়া বড়, কোথায় ওই পা আর কোথায় রোজার। তার উপর প্যান্টের কাপড় পিচ্ছিল, মুড়েও রাখা যায় না, খুলে সে ঝুলে ফ্লোরে মিশে যায়। হারায় ওর পা জোড়া, হাঁটতে ঝামেলা হয়। সে পরে আছে বাড়ির কারো একজোড়া স্লিপার। স্লিপারগুলো ফোমের, বেশ আরামদায়ক, শব্দ হয় না কোনো। রোজা নিঃশব্দে দোতলায় এসে 3 তলা সিঁড়ি ধরলো। এই বছরটা গেলে সম্ভবত 5 বছর হবে সে এই বাড়িতে কাজ করছে। এই 5 বছরের মধ্যেও একবারও রোজা 3 তলায় আসেনি। ছাদ তো দূরের বিষয়, সে তো ভালোভাবে দোতলাটাই দেখেনি। হৃদের রুম পর্যন্তই তার আগ্রহ। তবে আজ সিঁড়ি বাইতে বাইতে তার মনে কিঞ্চিত আগ্রহের জন্ম হয়। আশপাশটা দেখতে দেখতেই উঠে আসতে আসতেই সঙ্গে দেখা যায় স্বপন আর ক্লান্তকে। ওরা ছাদে ওঠার সিঁড়িগুলোর সামনে গার্ড দেবার মতো দাঁড়িয়ে আছে। রোজা শান্ত হলো, যাক এদের তো পাওয়া গেল। দ্রুত এগিয়ে গিয়ে বলল, এই যে শুনুন, আমাকে বলবেন কেন আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না? সন্ধ্যা হয়ে আসছে, আমার বাড়ি ফিরতে হবে। স্যারের সাথে কথা বলে বাইরের গার্ডদের আমাকে বেরোতে দিতে বলুন। স্বপন নির্বিকার মুখে বলল। ম্যাডাম, আপনার বসের সাথে কথা বলতে হবে। রোজা ঘন ঘন শ্বাস ফেলল। তার আসলে ওই লোকের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। তার এখনো সবটা চোখে ভাসছে, গলা টিপে ধরা বুলেট ছোড়ার সব। রোজা অনিচ্ছুক হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে প্রশ্ন করে। কোথায় স্যার? স্বপন তার সামনে থেকে সরে গেল, কানের ব্লুটুথে ফিসফিস করে কি বলল কে জানে। কথা শেষ করে এসে জানালো, ওপরে যান ম্যাডাম, বস ওপরে। রোজার গায়ে রীতিমতো আগুন ধরে উঠছে। যতবার এরা ম্যাডাম ম্যাডাম করছে, রোজা কি ওর হাত থেকে পিস্তলটা নিয়ে ছুটে গুলি ছুটবে? ছুড়লে নিশ্চয়ই শিক্ষা পেত। বেরোতো ম্যাডাম ম্যাডাম বলা। কঠিনভাবে চোখ রাঙালো, তবে তর্কে গেল না। তর্কে গিয়ে লাভ নেই। সকালেই বুঝেছে ওরা একদম পুতুল, যেন একটা কথা শুনে না। অগত্যা ধরল ছাদের সিঁড়ি। বুকের ভেতরটা ডিপ ডিপ করছে, ভয় হচ্ছে। হবে না বুঝি? এ তো গতকাল রাতের দুটো বুলেট ছুঁড়েছিল। একটুর জন্য রোজা বেঁচে ফিরেছে। সেধে পড়ে কে যেতে চায় মৃত্যুর দিকে? তাকে তারপরও যেতে হচ্ছে। তার ভেতরটা ছটফট করছে বেরোনোর জন্য, বাসায় ফেরার জন্য। ছাদের গ্লাসের দরজার উপর পাশে শান্ত আর অ্যালেন দাঁড়িয়ে সৈনিকের ন্যায়। ওদের দেখে পুনরায় দাঁড়িয়ে পড়ল রোজা, কদম ফেলল না ভেতরে। এখান থেকে বলার চেষ্টা করলো, স্যারকে বলুন আমি বাসায় ফিরতে যাচ্ছি। এত সুন্দর করে জিজ্ঞেস করায় রীতিমতো নিজের উপর রোজার ধিক্কার আসছে। কোথায় সে দুটো চটকানা মারবে তা না, ছি। অপরদিকে শান্ত অ্যালেন নির্বিকার, কোথাও না তাকে ভীষণ শ্রদ্ধার সাথে বলল, ভেতর আসুন ম্যাম, বসের সাথে কথা বলুন। রোজা মুখে দুটো বিশ্রী রকমের গালি এলো।
তার মনে আওড়ালো। কদম বাড়ালো ছাদের ভেতর। সে প্রবেশ করতে শান্ত আর অ্যালেন বেরিয়ে গেল। দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। এত সামান্য হকচকালো রোজা। পরে মুহূর্তে নিজেকে শান্ত করে সামনে তাকিয়ে থতমত খেলো। কদম আর বাড়ানোর সাহস পেল না। ছাদে যে সুইমিং পুল আছে তাই তো অভাগী সে জানতো না। আদিল মির্জা পুলে সাঁতার কাটছে পানিতে শব্দ করে। বাথরুম, পিস্তল, ড্রিঙ্ক ঠিক পুল ল্যাডারের পাশে। এখনো পুরোপুরি সূর্য ডুবেনি। অর্ধেক সূর্যের রক্তিম আলোয় চারপাশটা মুগ্ধ করার মতো হলেও রোজার দৃষ্টি তুলে তাকালো না। এইগুলো না আর একটি কদম। রোজা জানে সে সামান্য, তুচ্ছ। এমন কারোর সাথে ঝামেলা করার সামর্থ্য তার নেই। এখান থেকে সে স্বাভাবিকভাবে নিজের ভুল স্বীকার করে নেবে। ওই চরের জন্যই তো লোকটা এমন করছে, তাই না? সে জানাবে সে ভুলবশত চর মেরেছিল, বুঝতে পারেনি, তাকে যেন মাফ করে দেয়। মাথা নিচু করলেই তো আর কেউ ছোট হয় না, তাই না? মাফ চাইলে যদি ঝামেলা মিটে যায় তাহলে ক্ষতি কি? রোজা নিজের মনকে বুঝালো, শক্ত করলো নিজেকে। অনিচ্ছুক হয়েও এবারে স্বাভাবিক কণ্ঠে বলল, সরি স্যার, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। প্রত্যুত্তরে একটা গম্ভীর স্বরের পিছল হাস্যের ধ্বনি কর্ণগোচর হতেই অপমানে রোজার স্বাভাবিক মুখে মেঘ জমল। তবে দৃষ্টি তুলে তাকালো না। আদিল সাঁতার থামিয়েছে, এসে পৌঁছেছে পুল ল্যাডারের সামনে। বেশ আরাম করেই হেলান দিয়ে আছে। রোজা সন্তর্পণে একটা ট্যাটু দেখতে পেল। চড়া ডান কাঁধের উপর সম্ভবত খুব গাঢ় এক ক্ষতর উপর একটা বাজ পাখির ট্যাটু। রোজা আরও নুয়ে ফেলে দৃষ্টি। আদিল ভীষণ আগ্রহ নিয়ে তাকে থাকলো অদূরে শক্তপোক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নারীর দিকে, যার পরনে তার কাপড় চোপড়। আদিল সাবলীলভাবেই বলতে শুরু করলো, তার মানে? রোজা মুহূর্তে দৃষ্টি তুলে তাকায়। আদিল চোখ দিয়ে রোজার কোমরের দিকটা ইশারা করে বাদ বাকি কথা শেষ করে। আমার কোনো ভুল ছিল না, তাই তো? রোজা দাঁতে দাঁত পিষের আগে কত বড় লুচ্চা লাফাঙ্গা। রাগান্বিত মুখে রোজা দুটো শব্দ বলে, ছিল না। ও তাহলে মেবি আই ক্যান টাচ হোয়েন এভার আই ওয়ান্ট। রোজার চোখ মুখ পাথরের মতো শক্ত হয়। দৃষ্টি দিয়ে যেন আগুন বেরোয়। চোয়াল রীতিমতো কাঁপে কথা বলার সময়। আপনি বাড়াবাড়ি করছেন মিস্টার মির্জা। আদিল জবাবে শুধু তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। চোখের পলকও যে পড়ে না তার। এই রূপ যেন সেই দিনের, যেদিন হৃদিকে আগলে নিয়েছিল। আদিল কতদিন ওই রাগান্বিত মুখ কল্পনা করেছিল। রোজা দৃষ্টি ফিরে নিল, হাত মুষ্টিবদ্ধ করে কঠোরভাবে বলল, আমার উচিত হয়নি অমন একটা কাজ করা। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি প্লিজ আপনার লোকদের বলে দিন আমাকে যেতে। প্লিজ, আমি বাড়ি ফিরবো। আদিল পুল ল্যাডার বেয়ে এবার উঠতে উঠতে আওড়ালো, দিস ইজ নট ফেয়ার মিস রোজ, ইজ ইট? রোজা চমকে তাকালো। আদিলের শরীরে শুধু একটা ছোট প্যান্ট। লজ্জায় ও দ্রুত দৃষ্টি নামায়। আদিল কোনো রকমের শরীরে বাথরব পরে, খোলায় থাকে রূপটা। ওভাবে কদম বাড়ায় রোজার দিকে। এতে মেয়েটা উদ্বিগ্ন হয়ে পড়ে, পিছিয়ে পালাতে চায় একদম, কিন্তু তা করে না। দাঁড়িয়ে রইল অটল। স্বাভাবিকভাবে বলল, তাহলে কি করতে হবে? আদিল এসে দাঁড়ালো রোজার সামনাসামনি। তাদের মধ্যে বেশ খানিকটা দূরত্ব। আদিল মাথা নুয়ে বলল, আমি তোমার কোমর ছুঁয়েছিলাম, তাই তো? বিপরীতে তুমিও আমার কোমর ছও বরাবর, অ্যান্ড দেন ইউ স্ল্যাপড মি। আদিল মির্জাকে চর মেরেছ। ওয়াও, সাচ অডাসিটি। কিন্তু আমি লেডিসদের গায়ে হাত তুলি না। রোজা নিজ মনে ভেঙালো। কত বড় মিথ্যেবাদী। গলার টিপে কে ধরেছিল? তখনই খেয়াল করলো আদিল কদম বাড়িয়েছে। বিপরীতে রোজা দ্রুত পিছিয়ে গেল। মুহূর্তে আরো নুয়ে এলো আদিলের মাথা। লোকটা নিজের কথা শেষ করলো কণ্ঠ নামিয়ে। হাউ অ্যাবাউট আ ডিপ কিস ফর দ্যাট স্ল্যাপ? রোজার মাথার তার মুহূর্তে ছিঁড়ে গেল। কাজ করলো না মস্তিষ্ক। রাগে অপমানে থরথর করে কাঁপলো ঠোঁট। চোখ জোড়া লাল হয়ে এলো। ভাবাভাবির ধার সে এবারও ধারল না। তার ডান হাতটা সেদিনের মতোই উঠে গেল সজোরে। অথচ আদিল ইতিমধ্যে এই বাঘিনীর রূপ কর্মকাণ্ডের সম্পর্কে অবগত। ধেয়াস হাতটা নিজের হাতের মুঠো নিতে চোখের পলকের প্রয়োজন পড়ল না।
হাতটা শক্ত করে চেপে ধরে মুহূর্তেই রোজাকে ঘুরে ফেললো। ওর পাতলা হাতটা পেঁচিয়ে ধরলো মসৃণ পিঠে। সেই পিঠে সে প্রেম করে স্পর্শ করলো আদিলের প্রশস্ত উন্মুক্ত ভেজা মুখ। রাগে কাঁপতে থাকা রোজার হাতে আরো গাঢ়ভাবে শক্তি ব্যবহার করতেই ব্যথায় মেয়েটা কুঁকিয়ে ওঠে। আদিলের মুখটা তখন রোজার ঘাড়ের কাছটাই। মেয়েটার পুরো অস্তিত্ব জুড়ে আদিলের কোলনের ঘ্রাণ। ফর্সা ঘাড়ের দিকে চেয়ে মুগ্ধ হয় আদিল। মুখ বাড়িয়ে ওখানটায় ঠোঁট ছোঁয়াতে গিয়েও ছোঁয় না, কানের খুব কাছে আওড়ায় মাত্র। ইউ হ্যাভ গট সাম নার্ভস মিস রোজা অ্যান্ড আই লাইক ইট। রোজা মুষড়ে উঠে, ধস্তাধস্তি করেও হাত ছাড়াতে পারে না, বরঞ্চ ব্যথায় চোখ ভিজে যায়। আদিলের ঠোঁট জোড়া একেবারে কানের লতি স্পর্শ করে ফেলে। আই ফাইন্ড জয় ইন টাইমিং টাইগার্স। পর মুহূর্তে আদিলের মৃদু হাসির শব্দে কাঁপে তার দৃশ্যমান চড়া বুক। ওই বুকে রোজার পিঠ স্পর্শ করায় স্পষ্ট অনুভব করে কম্পন। ও এলোমেলোভাবে মুষড়ে ওঠে, কোনো দিয়ে ধারালো এক গুঁতো মারতে চাইলেই পারে না। আদিল চোখের পলকে থাবা দিয়ে ধরে কনুইখানা, পুনরায় মুঠোবন্দি করে হাতটা, পূর্বের চেয়ে দৃঢ়। তার ধূসর চোখে ভাসে কৌতূহলের ঝড়। অতিমাত্রায় রাগলে রোজার শরীর কাঁপে, ঠোঁট কাঁপে টির টির করে, চোখ লাল হয়, কোন ভিজে ওঠে। কথা বলতে নিলে দম আটকে আসে, বাক্য জুড়ে যায়। এই মুহূর্তে ওর অমন করুণ দশা হয়ে আছে, রীতিমতো হাঁসফাঁস করছে গলা কাটা মুরগির মতো। নিজেকে এমন দানবীয় মুষ্টি থেকে মুক্ত করার জন্য ব্যথাও গায়ে মাখছে না, দেশের হারা হয়ে মুষড়ে যাচ্ছে সমানে। হঠাৎ সজোরে কোনোই ছুটে পুনরায় আক্রমণ করলো। রাগে কণ্ঠ কাঁপল ভূমিকম্পের মতো। সন্ত্রাসের পাশাপাশি আপনি একটা লম্পটও। কথাটুকু পড়তে আশেপাশের আবহাওয়া থমথমে হয়ে আসছে কেমন। ছাদের দরজার বাইরে দাঁড়ানো শান্ত অ্যালেনের চোখের পাপড়ি সমানে কাঁপে কাঁপে শান্তর পিস্তল ধরা হাতটা। ওর মনে হয় পৃথিবীর বুকে এই নারী প্রথম এবং শেষ যেসব বলি কয়েও এখনো পৃথিবীর বুকে দিব্যি শ্বাস নিচ্ছে। শুধু শ্বাস নিচ্ছে না, নাকের ডগায় ঘুরে ফিরে বেড়াচ্ছে বেশ। অ্যালেন আর চোখে ভেতরে তাকাতে চাইলে শান্ত দু কদমে গিয়ে মাথাটা বাড়িয়ে দিল ভেতরে। মুহূর্তেও ভয়ঙ্কর রেগে পিস্তল তাক করে ভেতরে প্রবেশ করতে করতে চেঁচিয়ে উঠল সতর্ক ভঙ্গিতে, বস। শান্তর দৌড়ে ঢোকা দেখে অ্যালেনও দ্রুত কদমে ঢুকলো। সামনের দৃশ্য দেখে চোখ কপালে উঠে আসার মতো অবস্থা, যে সূর্যটা তখনও ডুবার মুহূর্তে আছে। রক্তিম আলোয় রেঙেছে চারপাশটা। রোজা দাঁড়িয়েছে পুল ল্যাডারের পাশে, ওর হাতে পিস্তল। পুল ল্যাডারের পাশে রাখা আদিলের পিস্তলটায় সুযোগ বুঝে তুলে নিয়েছে। আপাতত কাঁপতে কাঁপতে পিস্তল দু হাতে ধরে তাক করে রেখেছে আদিল মির্জার ঠিক বুক বরাবর। রক্তিম চোখ জোড়া দিয়ে আগুন বেরোচ্ছে ঝরঝর করে, যেন যে কোনো সময় শুট করে দেবে। শান্তর চোয়াল শক্ত হয়, অমনি কঠিন হয়ে আসে দৃষ্টি। রুড়ো স্বরের শাসায় পেছন থেকে, পুট ডাউন ইউর গান অর আই উইল শুট। অমন হুমকি শুনে রোজা আর আগে দিশেহারা হয়ে পড়ে উল্টো। পিস্তল নামানো তো দূরের বিষয়, তখনই ধারালো চোখে চেয়ে সেকেন্ডের মধ্যে ট্রিগার প্রেস করে দেয় শান্তর দিকে। তীব্র শব্দে এলোমেলো ভঙ্গিতে গুলি ছুটে গিয়ে বিধায় দেয়ালে। গলিটা ছুঁড়ে কেঁপে ওঠে রোজা নিজেই। বড় করে ঢুকলে দুপা পেছিয়ে আসে কেমন। হাত কাঁপলেও দাঁতে দাঁত পিষে শান্তকে চোখ রাঙিয়ে বলতে থাকে, না হলে আমি আগে তোকে শুট করব। লম্পটের হেল্পার, আমাকে অসহায় পেয়ে এমন করছিস না? তোদের আমি। শান্তর মুখটা হা হয়ে আসে, নিজের কানকে বিশ্বাস করতে পারে না। কিছুক্ষণের জন্য যেন প্যারালাইজড রোগী হয়ে গিয়েছে। অবিশ্বাস নিয়ে যখন তাকাই আদিলের দিকে, আদিলকে চুপচাপ দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসতে দেখে আরো বেয়াকুব হয়ে যায়। অ্যালেন আলগোছে টেনে ধরে শান্তর শার্ট। ওই টানে সমানে পিছিয়ে যায় ছেলেটা। নেমে আসে পিস্তল তাক করা হাতটা। ওরা হতবিহ্বল, ওরা বিস্ময়ে বাকরুদ্ধ যে। নীরবতা চেরল আদিলের শব্দ করা হাস্যের ধ্বনিতে। দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে ওই হাসির সুর তিরস্কারের মতো শোনালো। রোজার তাক করা পিস্তলের সামনে আমোদে কদম মারাতে থাকলো ধীরে ধীরে। রোজা ঘাবড়ে গেল এতে। এক কদম পিছুতে চাইলেই লম্বা প্যান্টের ল্যান্থের সাথে পেঁচিয়ে প্রায় পড়তে নিল, তবে পড়ল না। নিজেকে সামলে নিয়ে পুনরায় পিস্তল তাক করে ধরল দ্রুত। হুমকে সুরে বলল,
এগুলো কিন্তু আমি শ্যুট করে ফেলবো। বজ্রকণ্ঠের এমন ফাঁকা হুমকের সামনে আদিল হেসে গেল। ভাষা ভাষা চোখে অন্যরকম আগ্রহ। নগ্ন পায়ের কদম একই গতিতে বাড়াতে বাড়াতে ভীষণ শান্ত তবে গভীর গলায় আদেশের মতো করে বলল, শুট মি রোজ আ। এমন প্রত্যুত্তর যে রোজা আশা করেনি। আশ্চর্যের চোখ দুটো বড় হয়ে আসে, কপালের মধ্যেখানে ভাঁজ পড়ে গুটি কয়েক। ইতস্তত ভাবে কণ্ঠে আরো জোর ঠেলে বলে, মজা করছি না কিন্তু আমি আদিল মির্জা, গুলি করে ফেলবো। আদিল ইতিমধ্যে এগিয়ে এসেছে প্রায় কাছাকাছি। কৌতূহল হয়ে নির্বিকার মুখে যেসব কথাগুলো বলে তা শুনে রোজা রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই না? আমি খুব ভয় পাচ্ছি। প্লিজ ডোন্ট ডু ইট। কি চাও তুমি বলো, আমি সব দেব, তাও আমাকে ছেড়ে দাও, মেরো না। শান্ত ফিক করে হেসে ফেলল। বেচারার শরীর কাঁপছে রীতিমতো। ঠোঁটে ঠোঁট টিপল অ্যালেনও। আপনি আপনি একটা রোজার আগে দুঃখে আওড়াতে আওড়াতে কয়েক কদম দ্রুত পেছই, কম্পিত হাতে পুনরায় গুলি ছুড়ে। তবে অন্যদিকে তীব্র ভয়েও চোখ মেলে থাকে। শুধুমাত্র দেখতে চায় আদিল মির্জার ভয়ার্ত মুখখানা। একজন মানুষ গুলি ছুটছে যে এখনো সময় শরীরে লাগতে পারে, এমত অবস্থায় নিশ্চয়ই ভয় পাবে, অথবা ছোট একটা রিয়াকশন তো দেবে। অথচ ভয় তো দূরের বিষয়, চোখের পলকও পড়ে না লোকটার, সরে না ঠোঁটের ওই বাজে হাসিটা, থামে না ওই দানবের মতো পায়ের এক একটা বাড়ানো কদম। উল্টো তার খুব কাছে এসে যাচ্ছে যে রোজা দিশেহারা হয়। ভয় শরীর আটসাট হয়ে যায়। আদিল কদম বাড়ালে চকিতে রোজা আরেক কদম পেছাতেই মুখ থুবড়ে পড়ে পুলে। তীব্র শব্দের পাশাপাশি পরিষ্কার নীলচে পানি ঝলকে ওঠে। পুলে পড়ে ও হাপুস হুপুস করলো কিছুক্ষণ। ভীষণ গাঢ় যে, মেশে উঠতে সময় লাগলো ওর। নাক মুখে পানি ঢুকেছে, সামনে কাশতে কাশতে মুখের সামনে থেকে চুল সরালো কোন রকম। রোজা সাঁতার পারে, তাও চমৎকার কৌশলে, কিন্তু এমন অবস্থায় সবটা গোলমাল হয়ে যাচ্ছে। শূন্য হচ্ছে মস্তিষ্ক। এক হাতে তখনও ধরে রেখেছে পিস্তল। ওটা আদিলের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। আদিল এসে দাঁড়িয়েছে পুল ল্যাডারের পাশে, নিশ্চুপ হয়ে নির্নিমেষ চেয়ে থাকে পুলে থাকা রোজার দিকে। ব্রাউন রঙের লম্বা চুলগুলো ভাসছে পানির উপর, পরিষ্কার পানিতে দেখা যাচ্ছে সবটাই। আদিলের সাদা শার্ট ভিজে মিশে আছে শরীরে, অস্পষ্ট হলেও ফিনফিনে পাতলা শুভ্র রঙা শার্ট প্রায় ট্রান্সপারেন্ট, দেখা যাচ্ছে ধবধবে ফর্সা গায়ের রং। ওই দৃষ্টির সম্মুখে রোজা নিজের অবস্থা বুঝতে পারে। মুহূর্তেই দুহাতে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়। আদিল তাকালো ডান দিকে। শান্ত আর অ্যালেন ইতিমধ্যে বেরিয়ে গেছে ফের। আদিল ফিরে তাকালো। রোজা আশেপাশে তাকাচ্ছে। পুল ল্যাডার ব্যতীত ওঠার আর কোনো রাস্তা নেই, অথচ ওখানটাতে আদিল। রোজা এগোতে পারছে না, অসহায় হয়ে শুধু চেয়ে আছে সতর্ক চোখে। তার সতর্ক দৃষ্টির সামনে আদিল রোপ খুলে উদম শরীরে ঝাঁপে পড়ে পুলে। রোজা চমকে চিৎকার করে উঠতেও পারে না। এক ডুব দিয়ে আদিল ঠিক ওর ভীষণ কাছে এসে পড়ে, যতটা কাছে এলে নিঃশ্বাসের স্পর্শ অনুভব করা যায়। রোজা আতঙ্কে পিছিয়ে মিশে যায় পুলের দেয়ালে। পিস্তলটা তাক করতে চায়, কিন্তু পারে না। আদিল দূরত্ব ঘুচে ফেলে চোখের পলকে। তার প্রশস্ত উন্মুক্ত বুক প্রায় ছুঁই ছুঁই। রোজার কালো মনিতে চেয়ে বেশ শান্তভাবে হাত বাড়িয়ে ডুবায় রোজার পিস্তল ধরা হাতটাই। সহজেই নিয়ে নেয় পিস্তলটা। পর মুহূর্তে পিস্তলের মাথাটা ডুবায় রোজার নরম প্যাটে, প্রায় নাকে নাক ছুঁই ছুঁই করে আওড়ায়, গুলি করি? তোমার সাহস ছোটাই, তবে চোপাটা বন্ধ করে দেই। পিস্তলের শীতল স্পর্শে রোজা ভয়ে মিয়ে যায়। নাকের পাটা ফুঁসে ওঠে। পরপর গুলির ভাঙ্কর শব্দে কেঁপে ওঠে থরথর করে। আদিল গুলিটা ছুটেছে অদূরে, ভাঙছুরের মৃদুর শব্দ হয়েছে এতে। রোজা চোখ মুখ খিচে বলে, আমি সৎভাবে নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে এসেছি এতগুলো বছর ধরে। কখনো কোনো রুলস ভঙ্গ করিনি। আমার সর্বোচ্চ দিয়ে প্রিন্সেস টেক কেয়ার করেছি, তাহলে কেন আমার সাথে এমন করছেন? আদিল তাকালো রোজার বন্ধ চোখের পাতায়। চুল থেকে পানি টপ টপ করে পড়ছে, তের তের করে কাঁপছে লোভনীয় গোলাপি ঠোঁট জোড়া। ঠুটেছে আদিল মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে আওড়ায়, ইউ ডোন্ট ইভেন রিয়ালাইজ হাউ ব্যাডলি ইউ হ্যাভ মেসড আপ, রোজা। আমন কণ্ঠে উপস্থিতিতে রোজার গা কাটা দিয়ে উঠল। ঝিমঝিম করলো মাথার ভেতরটা। সরে যেতে চেয়ে মাথাটা ঘুরিয়ে ফেললো চড়চল দিয়ে।
ভেজা খাটটা ঠিক আদিলের মুখের সামনে। তার 5টা আঙ্গুলের ছাপ এখনো ফর্সা চামড়ায় স্পষ্ট। আদিল হাত বাড়ালো, সে রাতের ন্যায় থাবা দিয়ে ধরল রোজার গলা। তবে শক্ত করে নয়, ধরার মধ্যে অদৃশ্য এক কোমলতা আছে। রোজা চোখ রাঙালো, ছোটাতে চাইলো তার গলা চেপে ধরা হাতটা, তাতে তাপ সে আওড়ায় নিয়েছে মনে। চর মেরেছি, বেশ করেছি। চর খাওয়ার মতো কাজ করলে আর কি করব? তবে মুখে রোজা বুদ্ধিমত্তার পরিচয় দিল। আপনি আমাকে চর মারুন, শোধবোধ। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। রোজা আপন মনেই বিড়বিড় করে ভাঙালো। মেয়েদের গায়ে হাত তুলে না, অসভ্য নির্লজ্জের মতো ঠিকই ধরাধরি করতে পারে। মুখে বলল, আপনি না পারলে আপনার গার্ডসদের বলুন। হু ডেয়ার্স? রোজা বুঝে না, দৃষ্টি তুলে তাকায়। আদিল কথা ঘোরায়। চর আমি খেয়েছি, আমার গার্ডস না। রোজার কণ্ঠ অসহায় হয়ে আসে। আপনি কি চাচ্ছেন বলুন তো? কি চায় আদিলের? যা চায় তা তো তার সামনে, 1 ইঞ্চি দূরে মাত্র। আদিল দীর্ঘশ্বাস ফেলল, ছাড়লো গলা, সরে এলো। মুহূর্তে রোজা শ্বাস ফেলল, ধরফরিয়ে পোল ল্যাডার বেয়ে উপরে উঠে গেল। আদিল বলল, রোগটা পড়ো। রোজা নিজের পরিস্থিতি বুঝতে পারে। সাদা পড়েছে সে, সবটাই শীত থ্রু প্রায়। তাই কথা না বাড়িয়ে রোগটা দ্রুত গায়ে জড়িয়ে নেয় আষ্টে পৃষ্ঠে। আদিল আওয়াজ তোলে। শান্ত। শান্ত ভেতরে আসে, বলে, জি বস। পৌঁছে দে। শান্ত পূর্বের ন্যায় ভীষণ কোমল স্বরে হাতের ইশারা করে বলে। প্লিজ ম্যাম। রোজা ভীষণ ক্লান্ত, চোখ রাঙানো ছাড়া কিছু বলার শক্তি নেই ওর। আর কোনো কিছুর পরোয়া করতে ইচ্ছে করছে না। সে শুধু বাসায় পৌঁছাতে চায়, বাবা মাকে দেখতে চায়। তাই আর একটা শব্দ করে না। শান্তর সাথে সোজা নেমে আসে, আগে পাছে কোথাও আর তাকায় না। সেভাবেই উঠে বসে গাড়িতে। গাড়িটা চলতে শুরু করলে হাফ ছেড়ে বাঁচে, প্রাণ খোলা শ্বাস নেয়। আজিজুল সাহেব, নিপা বেগম কেউই যে আর বসে থাকতে পারছে না। চিন্তায় চিন্তায় আজ সারাটা দিন কাটিয়েছেন। বারবার অসহায় চোখে শুধু দরজার দিকে চেয়েছিলেন দুজন। রাজু যে দরজা খুলে বাইরেটা দেখেছে, এই আশায় এই বুঝে ওর আপু বাড়ি ফিরল। কিন্তু না, সূর্য ডুবে রাত নেমেছে, আর রোজার এখনো ফেরার নাম গন্ধ নেই। গতকালের পরে যে ওর সাথে কারোরই কথা হয়নি। আজিজুল সাহেব অস্থির হয়ে বললেন, বাড়ির সামনে যাই, তবে ঢুকতে না পারলেও খোঁজ তো নিতে পারবো। নিপা বেগম সামান্য দ্বিধা করেছেন, কারণ সকালের ছেলেগুলো ভীষণ সুন্দরভাবে তাদের বুঝিয়ে গিয়েছে। আশ্বস্ত করেছে রোজা রাতে ফিরে আসবে, যেমনটা রোজ আসে। আর রোজার প্রায় ফিরতে 10টা-11টা বাজত। এখন ঘড়ির কাঁটা 7টা ছুঁয়ে যে। তাই তিনি অপেক্ষা করতে চাইছেন 9টা-10টা পর্যন্ত। স্ত্রীর না বলা কথা আজিজুল সাহেবও বুঝলেন, কিন্তু মন মানতে নারাজ। মেয়েটার জন্য ছটফট করছেন। বাজে চিন্তা ভাবনারা মাত্রা প্রতি সেকেন্ডে বেড়ে যাচ্ছে। যখন দুজনেই অস্থির, ওর সময়েই কলিং বেল বেজে উঠল। ছুটে গেলেন নিপা বেগম, পিছু ছুটল রাজু। সোফার হাতল ধরে উঠে দাঁড়িয়েছেন আজিজুল সাহেবও। দরজা খুলতে রোজাকে দেখে ভদ্রমহিলা স্বস্তির শ্বাস ফেলতে নিয়েও পারলেন না মেয়ের অবস্থা দেখে। রোজা দ্রুত ভেতরে ঢুকে দরজা লাগিয়েই জোরে ধরল নিপা বেগমকে। প্রাণ ভরে শ্বাস নিতে থাকলো। কি হয়েছে রে, এমন লাগছে কেন তোকে? আজিজুল সাহেব আতকে উঠেন। ভেজা কেন তুমি মা? কি পড়েছে এটা? রোজা নিজেকে সামলে নেয়। মোটেও বাবা মাকে চিন্তায় ফেলা যাবে না। এসব জানতে পারলে দিশেহারা হয়ে পড়বেন। ভীষণ সেন্সিটিভ ভীতু মানুষ তারা। তাদের প্যারেশানিতে ফেলতে চায় না রোজা। অগত্যা ইচ্ছে না হলেও হাসলো। প্রাণোচ্ছল ভঙ্গিতে বেশ অভিনয় করে সত্য মিথ্যা মিলিয়ে বলল, আমার শাড়িটা নষ্ট হয়ে যায়, আর ও বাড়িতে তো মহিলা মানুষ নেই। কাপড় চোপড় মহিলাদের কোথায় পাবো? তাই বাদ কিছু একটা পরেছিলাম। ফেরার আগে ছাদে গিয়েছিলাম একটা কাজে। আমি তো জানতাম না ওখানে সুইমিং পুল আছে। খেয়াল না করায় পড়ে যাই, তাই দ্রুত ফিরে এসেছি। বিশ্বাস করলেন আজিজুল সাহেব, নিপা বেগম দুজন সরল মনের মানুষ। মেয়ে যা বলেন তাদের জন্য তাই সই। উল্টো এসবে মাথা না ঘামিয়ে দ্রুত মেয়েকে রুমে পাঠালেন গোসল করতে। রোজা রুমে এসে প্রথমেই গোসলে ঢুকে। গোসল সেরে বেরোতেই অনেকটা হালকা অনুভব হয়।
বুকের ভার ভার ভাবটা কমে এসেছে, দম বন্ধ অনুভূতিটা আর হচ্ছে না। নিপা বেগম তখন এলেন প্লেটে ভাত তরকারি সাজিয়ে। পাশে বসে যখন নিজ হাতে নলা তুললেন মেয়ের মুখে, গজ একদম বাধ্য মেয়ের মতো রোজা খেয়ে নিল চুপচাপ। খাওয়াতে খাওয়াতে নিপা বেগম বললেন গতকাল রাতের কথা। আমরা তো তোকে সারা ফিরবই না, তখনই এলেন আদিল মির্জা। বাবা, কি ভয় পেয়েছিলাম জানিস? অমন মস্ত বড় লোক, তার উপর কণ্ঠ, চোখ, কথা বলার ধরন অন্যরকম প্রেশার দেয়। পেছনে এক গাদা বডিগার্ডস। তোর বাবা আর আমি তো থমথমে খেয়ে গিয়েছিলাম। রোজা আস্তে করে প্রশ্ন করে, কি বলেছে এসে? ও হ্যাঁ, আমরা তো তোকে সারা আসতেই চাচ্ছিলাম না। তখন আদিল মির্জা এসে বললেন তার মেয়ের আজ জন্মদিন, মেয়ে উপহার হিসেবে তোকে চেয়েছে, তাই তুই আজ থাকবি। তোর বাবা এরপরও রাজি হচ্ছিল না জানিস, অথচ অমন মান্যগণ্য লোককে না করার সাধ্যই আমাদের আছে, তাই বাধ্য হয়েই তাদের গাড়ি করে আমাদের ফিরতে হয়েছে। রোজার কানে ভাসছে একটি বাক্য, তার মেয়ে উপহার হিসেবে তোকে চেয়েছে। রোজার এদিকে ভালোভাবে চেনে এমন আবদার বাচ্চাটা করতেই পারে, ওর দ্বারা সম্ভব। কিন্তু রোজা যে আর জড়াতে চায় না, আর ও বাসায় যেতে চায় না। সে কাজটা এই যাত্রায় পুরোপুরি ছেড়ে দিতে চায়। ভবিষ্যতে কি হবে জানা নেই, কীভাবে থাকবে এদিকে ছাড়া জানা নেই। তবে সে আর মির্জা বাড়িতে প্রবেশ করবে না, এতটুকু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিছু হয়েছে মা? চিন্তিত লাগছে তোকে? নিপা বেগমের চিন্তিত কণ্ঠে রোজা প্রাণোচ্ছল ভঙ্গিতে হাসে, মুখ বাড়িয়ে টুক করে চুমু খায় মায়ের কপালে, বলে, ঘুম হয়নি ভালোভাবে, লম্বা একটা ঘুম দিলে সব ঠিক হবে। আর আমার ফোনটা কোথায়? দিয়ে যাও। জিহাদ এসেছিল, ওর কোনো খবর আছে? নিপা বেগম সামান্য অসন্তুষ্ট হলেন, এক পল মেয়ের দিকে চেয়ে বিড়বিড় করলেন, ছেলেটা কদিন ধরে অদ্ভুত আচরণ করছে, কোনো সমস্যা হলো কি না? ঝগড়া করেছিস তোরা? রোজা জবাব দেয় না, যায় জানালার বাইরে। আগত্যায় ফাঁকা প্লেট হাতে বেরিয়ে গেলেন নিপা বেগম। পরপরই ফিরে এলেন ফোন হাতে, বললেন, ঘুমিয়ে পড় তবে। মাঝেতেই রোজা দরজা লাগিয়ে এসে বসলো বিছানায়। স্ক্রিনে ভাসছে জিহাদের অজস্র কল মেসেজেস। সারাদিন ধরে সম্ভবত কল মেসেজ করে গিয়েছে। আপাতত এসব দেখার ধৈর্য রোজার নেই, মানসিকভাবে ক্লান্ত। ফোনটা পাশে ফেলে কম্পিউটারে ডুবে ঘুমের রাজ্যে হারালো। যা হবে আগামীকাল দেখা যাবে। মূলত রোজার ইচ্ছে আছে আগামীকাল জিহাদের বাড়ি যাওয়ার। ওর ব্যাপারটা কি ভালোভাবে দেখা দরকার। রোজার অন্তর যেহেতু ইঙ্গিত দিচ্ছে, তাহলে নিশ্চয়ই ঝামেলা একটা আছে। এখন ঝামেলাটা পজিটিভ নাকি নেগেটিভ তা তো ওখানে গেলেই সবটা জানা যাবে। প্রয়োজনে রোজা ওর বাবা মাকে কল করবে। সব কিছু যদি ভালো হয়, তার ধারণা যদি ভুল হয়ে থাকে, তাহলে আর দেরি নয়, কদিনের মধ্যেই বিয়েটা করে ফেলবে। রোজা ভেবেই রেখেছিল পরদিনও গাড়ি চলে আসবে তাকে মির্জা বাড়ি নেওয়ার জন্য। তাকে না যাওয়ার জন্য হয়তোবা ঝামেলা করতে হবে বা কোনো একটা কাহিনী হবে নিশ্চয়ই। তবে না, তেমন কিছুই হয়নি। আশ্চর্যজনকভাবে গাড়ি আসেনি তাকে নিতে, না এসেছে কোনো বডিগার্ড। এতে রোজার গলায় উঠে আসা কাটার মতো হৃৎপিণ্ডখানা যেন ঠিক জায়গায় গিয়ে বসে পড়ল। হালকা লাগছিল। ব্রেকফাস্ট ভীষণ আনন্দের সাথেই খেতে পারছিল। নেপা বেগম আর চোখে কয়েকবার মেয়ের উৎফুল্ল আচরণ লক্ষ্য করে প্রশ্ন করেই বসলেন, আজ যেতে হবে না? ছুটি? রোজা খেতে খেতে টেলিভিশন দেখছে। তামিলের একটা মুভি চলছে। আপাতত অ্যাকশন পজিশনে আছে। ভীষণ মনোযোগে রেখেছে টিভির পর্দায়। নিপা বেগমের জবাবে টিভির পর্দায় রেখে দেয়। এ সম্পর্কে আর কথা বাড়ালেন না ভদ্রমহিলা, অন্য আলাপ তুললেন। তুই নাকি বেরোবি? জিহাদের বাসায় যাব। আজিজুল সাহেব একটু অন্যমনস্ক হয়ে বললেন, কে বলিও ওর বাবা মা নিয়ে বাড়ি আসতে। সামনে শুক্রবারে ভাবছিলাম তোমাদের ঘরোয়া বিয়েটা সেরে ফেলতে। রোজার দৃষ্টি সরল টিভির পর্দা থেকে, তাকালো আজিজুল সাহেবের দিকে। ভদ্রলোক চা খাচ্ছিলেন আনমনা হয়ে। রোজা ভাবলো কিছুক্ষণ, মাথা তুলেই বলল, আমি এই জন্যই যাচ্ছি, অনেক দিন দেখা হচ্ছে না।
আন্টি আঙ্কেল ফিরেছেন কিনা জানা দরকার তো। শুনেছিলাম ওর কাজিন অসুস্থ, সেই সম্পর্কেও তেমন খোঁজ খবর রাখতে পারিনি। নিপা বেগম একটু বিরক্ত হলেন মেয়ের উপর। এত হেলাফেলা করলে তো হয় না। ছেলেটা তো বিয়ের জন্য ঘুরলো পাগলের মতো, তুই তো রাজি হলি না। এবারে আর কোনো অজুহাত দিস না, ও যেভাবে বলে শোন। বিপরীতে রোজা আর কথা বলতে পারলো না, জানালো না তার সন্দেহের চিন্তা ভাবনা। শুধু সন্দেহ ধরে এসব বলে সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না। শুরু থেকে জিহাদ আর তার সম্পর্ক অনেকটাই একপাক্ষিক। বরাবর এই ছেলেটার সম্পর্ক টেনে এত দূর এনেছে। রোজার অনুভূতি ভীষণ ম্লান, কি জানি কেন। ও বরাবরই একটা ছন্ন ছাড়া ভাব রেখে এসেছে। কেন যেন উপন্যাসের পাতায় বর্ণিত ওই ভুবন ভোলানো অনুভূতি অন্তরে লালন করতে পারেনি। তবে মায়া জন্মেছে, দায়িত্ব হিসেবে সবসময় সৎ থেকেছে। তার মাথায় সবসময় ছিল নিজের এবং পরিবারের জন্য একটা সুষ্ঠু জীবন করে বিয়েটা জিহাদকেই করবে। দু পরিবারের এই নিয়ে আলাপও হয়েছে, ভালো একটা সম্পর্ক ছিল। অথচ একদম পরিষ্কার সবকিছু এখন কেমন এলোমেলো লাগছে। মনে হচ্ছে এতদিন চোখের পর্দায় একটা আলগা কাপড় ছিল, যা ধীরে ধীরে সরে যাচ্ছে। কয়েকদিন ধরে রূপ চর্চা করতে পারেনি রোজা। জীবন নিয়ে বড় ব্যস্ত ছিল, সময় কোথায় ছিল। আজ বেশ সময় নিয়ে নিজের যত্ন নিয়েছে। চুলে হেয়ার প্যাক লাগিয়েছে, চেহারায় ফেশিয়াল মাস্ক রেখেছে অনেকটা সময়। এরপর লম্বা সময় ধরে গোসল নিয়ে যখন বেরিয়েছে, ঘড়ির কাঁটা 2:04। রাজু তখন রোজার রুমের দুয়ারের সামনে দাঁড়িয়েছিল, মুখটা হা করে রেখেছে। ওর অমন হতবিহ্বল মুখ দেখে বিরক্তই হলো রোজা, চোখ রাঙিয়ে দাঁড়াতে চাইল। এখানে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। রাজু হতবাক সুরে কলকল করে বলে গেল, আপু, তুমি কি মানুষ? আমার সন্দেহ আছে এতে। কোনো মানুষ কি দেড় ঘন্টা ওয়াশরুমে কাটাতে পারে? মুহূর্তে ছুটে গেল রোজা, চুল মুছা রেখে ছুটে গিয়ে ধরলো রাজুর কান মলে দিতে ছেলেটা হাহাকার করে উঠল, ব্যথায় প্রায় ঝুঁকে গেল। আওয়াজে দৌড়ে এলেন নিপা বেগম, তার হাতে ঝাড়ু। রাজু আর্তনাদ করতে করতেও বিদ্রুপ করা ছাড়ল না। মা, এই তোমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়লা। এ হচ্ছে 1.5 ঘন্টা লাগিয়ে গোসল করার এক ভূততম মেয়ে। নিপা বেগম ধমকালেন ছেলেকে, নিজেই কান টেনে ধরে নিয়ে গেলেন সাথে করে। রোজা চোখ মুখ রাঙিয়ে দরজা আটকে দিল, গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে চোখ গেল ব্যাডের সাইড টেবিলের উপরের ফ্রেমে। এক নজর চেয়ে আর চাইল না। কি দরকার? মেয়েটাকে দেখলে বুক ভার হয়। মনে পড়ে গতকাল যখন ফিরে এলো একবার বলেও আসেনি। নিশ্চয়ই তাকে খুঁজেছিল। কি বলেছে অমন এক লাফাঙ্গারে মেয়ে হতে? নিজে একটা জাদ্রেল হলে কি হবে? জন্ম দিয়েছে একটা সুইটেস্ট পরীকে। রোজা নিজের জীবনে এবার নজর দিবে। অন্যদিকে সময় খরচ করার বয়স তার নিয়ে যে। এখন বিয়ের সাথে করে সেটেলড হবার পালা, নিজের বাচ্চা নেয়ার পালা। আর না, ভাবতে ভাবতে ভীষণ হালকা একটু মেকআপ করে নিল, আর লিপস ড্র করে একটা পিঙ্ক রঙের লিপ গ্লস দিয়ে উঠে দাঁড়ালো। কাভার্ডের কাপড় চোপড় ঘাটতে গিয়ে ধরলো মেরুন রঙের সিল্কের শাড়িটা। জিহাদ ভীষণ পছন্দ করে মেরুন রং, আর ওর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। রোজা শাড়ি পরলে ছেলেটা ভ্যাবলার মতো চেয়ে চেয়ে থাকতো, বলতো, আমার বিশ্বাসই হয় না তুমি আমার। আজ রোজা বিশ্বাস করাবে। তাদের ভবিষ্যৎ নিয়ে আর কোনো হেলাফেলা করবে না। আগত্যা জিহাদের পছন্দের রঙের পছন্দের পোশাক অর্থাৎ শাড়ি পরলো, ম্যাচিং ব্লাউজ দিয়ে। ব্লাউজের হাতা শর্ট, গলাটা শর্ট কলার। একজোড়া পাথরের দোল পরে পারফিউম ছিটিয়ে নিল। হিল পরে পার্স হাতে নিতেই ভাবলো দুটো ছবি তোলা যাক। ডাকলো রাজুকে। রাজু আবার ফটোগ্রাফিতে বেশ পটু, সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। ও এসে আঁকা বাঁকা হয়ে নানানভাবেই কিছু ছবি তুলে দিল। ছবি তোলা শেষে দ্রুত হাত পেতে ফেলল। আমার সম্মানী প্লিজ। দীর্ঘশ্বাস ফেলল রোজা। ওর হাতে 100 টাকা নোট দিতেই ছেলেটা ছুটে বেড়ে গেল, সম্ভবত দোকানে যাবে। রোজা ফোনের পাশাপাশি গাড়ির চাবি হাতে তুলে নিয়ে কদম বাড়ালো রুমের বাইরে। বেরোতে বেরোতে উচ্চ কণ্ঠে জানালো নিপা বেগমকে। নিপা বেগম দ্রুত বললেন, জিহাদকে সাথে আনিস। রোজা ইতিমধ্যে বেরিয়ে এসেছে পার্কিং এরিয়া থেকে।
নিজের লাল রঙের গাড়ির ড্রাইভিংয়ে উঠে বসলো। হিল খুলে গাড়িতে রাখা স্লিপার পরে নিল। গাড়ি গেট দিয়ে বের করতে করতে গান ছাড়লো। আজকের আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন, রোমান্টিক ওয়েদার বলা যায়। বৃষ্টি হবে সম্ভবত, ওয়েদার অ্যাপ তাই জানাচ্ছে। 6টা থেকে 9টা পর্যন্ত 99% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বাংলোটা বাড়ি ধারার কোনো এক সীমানাতে অবস্থানরত। চতুর্দিকে শুধু গাছ আর গাছ, বলা যায় ছোটখাটো একটা জঙ্গলের মধ্যে এই বাংলোর সামনে বেশ বড় করে ফাঁকা জায়গা রাখা আছে। একটা হেলিকপ্টার সোজা এখানে অনায়াসে নামতে পারবে। বাংলোর মালিক কোনো কেউ নয়, স্বয়ং বাংলাদেশের ভদ্র সমাজের শিল্পপতি আর আড়ালে সন্ত্রাস নামক আদিল মির্জার, যে কালো এক জগতে লায়ন নামেও পরিচিত। এই জগতে যেমন তাকে ভয় করার অজস্র বিত্তশালী লোকজন আছে, তেমনই মেরে ফেলার জন্য এখানের বাতাসেও এক খেলা চলে, মৃত্যুর খেলা। লাশের পর লাশ পড়ার এবং বেআইনি সব কর্মকাণ্ডের আস্তানা। আদিলের পায়ের কাছটায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লোকটার ঠিক মাথায় গুলি করা হয়েছে। তাজা রক্ত এখনো গলগল করে বেরোচ্ছে। একটা বিদঘুটে গন্ধ ভেসে বেড়াচ্ছে রুম জুড়ে। গুলিটা করেছে শান্ত। কিছুক্ষণ আগেই গুলি করে ও আবার স্ট্যাচুর মতো আদিলের ডান পাশে গিয়ে দাঁড়িয়েছে। জমিনে নড়চড়বিহীন জখমিত লোকটার বিপরীতে চেয়ারে বসা আইনমন্ত্রী আব্দুল মান্নানের একজন বডিগার্ড। কিছুক্ষণ আগেই লোকটা নিজের হাতের রাইফেল তাক করে আদিলের দিকে শাসানো সুরে 4টা বাক্য বলতেই বিনা দ্বিধায় নিজের রাইফেল দিয়ে লোকটাকে শুট করে দেয় শান্ত। আদিলের চোখের পলকও পড়ে না, থামে না ড্রিঙ্কের গ্লাস নাড়ানো হাতটা। উশৃঙ্খলভাবে পায়ের উপর পা রেখে বসা ভঙ্গিটার নড়চড় হয় না। এ যাত্রায় একটা শেষ করে গ্লাসের মতটুকু ফাঁকা গ্লাসটা আলগোছে নিয়ে নেয় অ্যালেন। মান্নান সাহেব নিজের রাগ গিলে খেলেন, কটমট করে তাকালেন শুধু। শান্ত অনুভূতিহীন হতে নির্বিকার মুখ শুধু দাঁড়িয়ে জোরে শ্বাস নিলেন মান্নান সাহেব। রাগে হৃদয় হিসেসে উঠলেও মুখে মীমাংসা করতে চাইলেন। ওইসব নিয়ে আর না পড়ে থাকি আদিল মির্জা, বড্ড নাম তোমার। সামনাসামনি সাক্ষাৎ করতে পেরে ভালো লাগছে। যেই বিষয়ের জন্য আসা সেই সম্পর্কেই কথা আগাতেই চাই। পুরো ব্যাপারটা কন্ট্রোল করার দায়িত্ব আমার। তুমি শুধু তোমার লোকজন দিয়ে ট্রাকগুলো সহি সালামত দেশের বর্ডার ক্রস করাবে। যা চেয়েছো আমি তাতে রাজি। আদিল হাত বাড়ালো, ইশারা বুঝে চটপট একটা সিগারেট ধরে দিল শান্ত। সিগারেট ঠোঁটে চেপে মৃদু স্বরে হাসে আদিল। হাসতে হাসতে এক পলক তাকায় মান্নান সাহেবের দিকে। দুষ্টু রকমের ইঙ্গিত দিয়ে বলেই বসে, নাইস, ভালো উন্নতি হয়েছে মন্ত্রী সাহেব, আই লাইক ইট। মান্নান সাহেবের পিত্তে জ্বলে গেল। মন চাইল একটানে আদিলের হাস্যোজ্জ্বল মুখটা টেনে ছেড়ে ফেলতে, কিন্তু আপাতত সে শক্তি তার নেই। পজিশন নড়বড়ে, কোটি কোটি টাকার ঝামেলা চলছে, মাথা নত করতেই হবে। তাই মুখে শুধু কুলো পেটে থাকলেন। লাইটার জ্বালিয়ে ধরেছে শান্ত, ঠোঁটে সিগারেট রেখেই মাথাটা বাড়িয়ে সিগারেটের মাথা ধরায় আদিল। সিগারেট আঙ্গুলের ফাঁকে চেপে টান দেয়, বলে, বেশ রিস্ক। আমার ছেলেদের জানের ঝুঁকি, ওদের কিছু খরচাপাতি দিলে ভালো হয়। কি বলিস তোরা? স্বপন ক্লান্ত, রাদিন, জাকির, রনি সহ সবগুলো হৈ হৈ করে ওঠে, খুশি ভীষণ। আদিল ডান ভ্রু তুলে তাকালো। ওর কঠিন দৃষ্টির ধূসর চোখে চেয়ে মান্নান সাহেব গিলে নিলেন খুব। সে বাধ্য, তার হাত পা বাঁধা যে কোনোভাবেই আদিল মির্জা ব্যতীত এই ট্রাকগুলো বর্ডার পার করানো সম্ভব না। আগত্যা দাঁতে দাঁত পিষে বলেন, ঠিক আছে, তবে আমার একটা রিকোয়েস্ট আছে। আদিল হাস্যের শব্দ করে, বলে, মন্ত্রী সাহেব, আপনার কি মনে হয় আপনার রিকোয়েস্ট করার মতন পজিশন আছে? আদিল, বাড়াবাড়ি করছো, মাথায় চড়ে বসো না। আদিল প্রত্যুত্তরে কিছু বলে না, নির্জীব চোখে শুধু চেয়ে রয়। মান্নান সাহেব শ্বাস ফেললেন, ঢুক গিললেন, বলতে নিলেন, লিসে। আদিলের পার্সোনাল ফোন বেজে ওঠে। ফোনটা ছিল অ্যালেনের কাছে। অ্যালেন স্ক্রিনের নাম দেখে মুখটা বাড়িয়ে আদিলকে জানায়। আদিল হাত বাড়াতেই ফোনটা হাতে নেয়। ফোন কানে চাপতেই উপাস থেকে কিছু বোধ হয় জানানো হয়। আদিল শক্ত মুখে বলে, পাঠা। পরপর হোয়াটসঅ্যাপের টোন বেজে ওঠে। আদিল উদ্বিগ্ন হয়ে পাঠানো ছবিটি দেখে মুগ্ধ হওয়ার বদলে স্পষ্ট বিরক্ত হয়।
ছবিটি রোজার। গাড়ি বের করছে বাড়ির গেট থেকে। ছবিতে রোজা ড্রাইভ করছে, সম্ভবত পরনের শাড়ি। এত সেজেছে কি ওই মদনের জন্য? আদিলের ইচ্ছে করলো এই এক্ষুনি মদনটাকে উড়িয়ে দিতে, অথচ সে জানিয়ে আজকের পর ওই মদন সারা জীবনের জন্য রোজার জীবন থেকে গায়েব হয়ে যাবে। তারপরও তার রাগ হচ্ছে, মনে হচ্ছে তার আশেপাশে আগুন ধরানো হয়েছে, জ্বলছে সব। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো চারপাশ। মানন সাহেব সতর্ক হলেন, সামান্য কৌতূহল, ঘাড় বাড়িয়ে দেখতেও চাইলেন, অথচ চোখের পলকে আদিলের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তেই মুখটা কালো হয়ে এলো মানন সাহেবের। আদিলের সবগুলো ছেলেদের মধ্যে সবচেয়ে ফালতু হচ্ছে এটা। সুযোগ পেলেই ওর মাথার খুলে উড়ে দেবেন তিনি, হতচ্ছাড়া একটা। আদিল পুনরায় ফোন কানে চাপলো, মেজাজ সামলে বললেন, ফলো হার। রোজা গাড়ি থামিয়েছে মাঝ রাস্তায়, সাইড করে। গোলাপ ফুলের তোড়া বিক্রি করা হচ্ছে। 850 টাকা দিয়ে রোজা একটা কিনে ফের উঠে বসলো। সামান্য হাসলো, কারণ ফুল বিক্রি করা মহিলা ভীষণ স্নিগ্ধ চোখে চেয়ে বলেছেন। রোজার মন ভালো হয়ে গিয়েছে কয়েক গুণ। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাকিটা পথ ড্রাইভ করলো। জিহাদের বাড়িটা একতলা, বাগান সহ বেশ জায়গা নিয়ে বানানো। রোজাদের বাসা থেকে গাড়ি দিয়ে 30 মিনিটের রাস্তা মাত্র। বাড়ির কেচে গেটে আপাতত খোলাই, গাড়ি রাখার জায়গা নেই বাড়ির ভেতরে, তাই বাইরে একদম দেয়াল ঘেঁষে পার্ক করলো। হিল পরে ফুলের তোড়া হাতে বেড়ে এলো। এই এলাকাটা দুমুখো, সামনাসামনি বাড়ি, মধ্য সরু রাস্তা গিয়েছে। আপাতত সব নির্জন, ম্যাঘ ডাকছে, চারপাশ অন্ধকার হয়ে আছে। কিছুক্ষণ আগে আজান পড়েছে মাগরিবের। রোজা ঢুকলো ভেতরে, মৃদু গুঞ্জন আসছে ভেতর থেকে, সম্ভবত ফিরে এসেছে জিহাদের বাবা মা। এতে আরো হালকা লাগছে রোজার, সন্দেহ মুছে গিয়েছে একেবারে। হাসতে হাসতেই দুয়ারে এসে দাঁড়ালো, দরজাটা ঠেলতেই খুলে গেল। ভেতরে দেখে চমকে গেল দৃষ্টি। ড্রয়িং রুমে সবাই বসে আছে, সব স্বাভাবিক, শুধু একজন বাদে। ইতিমধ্যে কিংকর্তা বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়েছে। ভেতরে এতক্ষণ ধরে আলাপ করা বাকিরাও। জিহাদ লাফিয়ে দাঁড়িয়েছে একরকম, ভয় শুকিয়ে গিয়েছে মুখখানা। তো তুমি? রোজা আশ্চর্য, ভেতরে ঢুকতে ঢুকতে হতবিহ্বল চোখে তাকালো মেয়েটির দিকে। চোখ মুখ আতঙ্ক নিয়ে জিহাদের পাশে দাঁড়িয়ে আছে রিধিমা। আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েটার পেট গর্ভবতী মহিলাদের মতো বড়, প্রায় 7-8 মাস হবে সম্ভবত। বড়দের সালাম করার কথা ভুলে গেল রোজা। বেকুবের মতো শুধু প্রশ্ন করলো, ওর বিয়ে কবে হলো? আমি জানি না কেন? কাজল বেগম জোরপূর্বক হাসলেন, ছুটে এসে ধরলেন রোজার ফাঁকা সুন্দর হাতটা, ভেতরে নিতে নিতে বললেন, সব বলছি, তুমি আগে বসো মা। জিহাদ দ্রুত এগিয়ে সে ছুটে নিল মায়ের থেকে রোজার হাত। কথা ঘুরে ফিরে একরকম ওকে টানতে চেয়ে বলল, আসো বেরোই, আজ ছুটি ছিল। রোজা এক ঝটকায় নিজের হাত ছুটিয়ে নেয়, তাকায় রিধিমার দিকে। মেয়েটা অশ্রুসিক্ত চোখে চেয়ে আছে জিহাদের দিকে। মনে হচ্ছে ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। আর রোজার ভেতরটা ভয়ে দুমড়ে মুচড়ে যায়, গলা শুকে আসে, হাত থেকে পড়ে যায় ফুলের তোড়াটা। জিহাদ এক ঝটকায় তুলে নেয় ফুলের তোড়া, যত্ন করে বুকে পিষে অন্য হাতে টেনে ধরে রোজার হাত, আকুতি করে, কোনো সময় আমার একটা কথা তুই শুনিস না, আজ শোন প্লিজ, বেরিয়ে আয় আমার সাথে। রোজা ফিরে তাকালো না, দেখলো না জিহাদের আতঙ্কিত মুখ। ছেলেটা রক্ত চক্ষু নিয়ে ক্রমান্বয়ে বাবা মাকে ইশারা করছে। জয়নাল সাহেব কাশলেন সামান্য, আদেশ করলেন, রোজা কথা বলুক একটু। রোজা চিৎকার করে ওঠে, 19-20 আর ভাবে না, সোজা জানতে চায়, স্টপ, কোথাও যাবে না এই মেয়ে। ওর পেটে বাচ্চা কার? মুহূর্তে আটকে উঠে জিহাদ। চমকায় কাজল বেগম, ছেলের দিকে তাকিয়ে ভয়ে শুটে গেলেন। জিহাদ প্রায় পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। ছেলের জীবন নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নন তিনি। দ্রুত বলেন, কার হবে মা? ওর স্বামী লুকিয়ে গ্রামে বিয়ে দিয়েছিল। তিনি শেষ করতে পারেননি। রিধিমা বসে পড়ে ফ্লোরে, হুড উখড়ে উঠে, কেন মিথ্যে বলেছো তোমরা? আমার পেটের বাচ্চা কার? নিজেদের রক্ত তোমরা এভাবে অস্বীকার করবো? পেছনে নিঃশব্দে চোখ বুজে ফেলে জিহাদ, চোখের কোণে জল জমে, হাত কাঁপে, বড় করে শ্বাস টেনে নেয়। রোজা তখন দিশেহারা, প্রায় কম্পিত কণ্ঠে প্রশ্ন করে, জিহাদের? মা কাঁদতে কাঁদতে মাথা দোলায়। রোজার শরীর জমে গেল, নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ঠায় হয়ে দাঁড়ানো ওকে নিজের দিকে ঘুরিয়ে জিহাদ পুনরায় ধরে ঘুরে করে বলল,
রোজা লিসেন টু মি, আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো। ইউ না হাউ মাচ আই লাভ ইউ। সেদিন আমি ড্রাগ ছিলাম, বাসায় আব্বু আম্মু ছিলেন না, ও আমার রুমে আসে, তারপর চরের শব্দে কেঁপে ওঠে বাতাস। ডান দিকে হেলে পড়েছে জিহাদের মাথা। রোজা পুনরায় হাত তুলে দ্বিতীয়বার চর মেরেও শান্ত হয় না, খুবই কাঁপতে কাঁপতে চিৎকার করে। হাউ ডেয়ার ইউ আমাকে চিট করা এই রোজা তালুকদারকে। রোজা বলতে বলতে পায়চারি করে পেল ব্যাট, ওটাই তুলে নিল হাতে, সজোরে বাড়ি বসালো জিহাদের গায়ে। জিহাদ চোখ বুজে দাঁড়িয়ে আছে প্রত্যুত্তরে। কাজল বেগম হাহাকার করে উঠলেন। দ্রুত সে রোজাকে খামচে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলেন। ওর সময় বাইরে থেকে 4টা কালো পোশাকের লোক এসে দাঁড়ায়। একজন এগিয়ে সে হাওয়ার মতো টেনে সরিয়ে দেয় কাজল বেগমকে। জয়নুল সাহেব আশ্চর্য হতবিহ্বল চওড়া গলায় প্রশ্ন করে গেলেন। জবাব নেই। রোজার সুযোগ পেয়ে আরো কয়েক ঘা লাগাতেই জিহাদ এবার বিপরীতে ব্যাট ধরতে চাইলেই তার পেছনে দাঁড়ানো বডিগার্ড সহজেই হাঁটুতে বাড়ি দিয়ে ফ্লোরে বসিয়ে দেয়। রোজা ব্যাট ফেলে দেয়, শব্দ হয় তীব্র, চোখে এক ফোঁটা জলও নেই, অথচ রক্তিম হয়ে আছে, যে কোনো সময় জল গড়িয়ে পড়বে। অথচ মেয়েটা যে ধরে দাঁতে দাঁত পিষে রেখেছে কোন রকমের ঘৃণা নিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।